গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ডে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী, অর্থ লুটের নানা ফন্দি ফিকিরের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক। তারা বলছেন অর্থ লুটপাটের মাস্টারমাইন্ড হলেন সালমান এফ রহমান। গ্রেফতারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই আইনমন্ত্রী। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহার করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সূত্র জানায়, দেশের ব্যাংক খাত, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কুলুষিত করার পেছনে থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান, ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন। জানা গেছে, শেয়ার বাজার ও ব্যাংক খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে গত 15 বছর ধরে আলোচনায় ছিল সালমান এফ রহমানের নাম। তবে খাত দুটিতে সালমানের দূরত্ব আরও অনেক আগ থেকেই। সালমান এফ রহমানকে ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে 23,070 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গত 3 বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন 6,500 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন আরও 20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সবকিছু জেনে শুনেই এসব ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছেন। বেশ কয়েকটি ব্যাংকের ঋণ পুনঃতফসিল করার জন্য নীতিমালা পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা। দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকা ঋণ রয়েছে। চলতি বছরের 14 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটেডের চেয়েও বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংকে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকে 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে 6,031 কোটি টাকা এবং এবি ব্যাংকে 605 কোটি টাকা ঋণ রয়েছে। তবে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ঋণের পরিমাণ 1,020 কোটি টাকা, সানস্টার বিজনেসের ঋণ 615 কোটি টাকা, ফারিস্ট বিজনেসের ঋণ 614 কোটি টাকা, কসমস কমোডিটিস লিমিটেডের ঋণ 612 কোটি টাকা ও উত্তরা জুট ফাইবার্সের ঋণ 552 কোটি টাকা। অ্যাবসুলেট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ঋণ 463 কোটি টাকা, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ 455 কোটি টাকা, অল্টন ট্রেডিং লিমিটেডের ঋণ 449 কোটি টাকা ও নর্থ ইস্টার্ন কনস্ট্রাকশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ঋণ 421 কোটি টাকা। এছাড়াও আইএফআইসি ব্যাংক থেকে আশা ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 426 কোটি টাকা ও সার্ভ কনস্ট্রাকশনের নামেও 400 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে। সালমান এফ রহমানের 200 মেগাওয়াট তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্পে $185 মিলিয়ন বিনিয়োগ করতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স
ফার্স্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানুল ইসলামকে নির্দেশ দেন তৎকালীন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তহবিল সংকটের বিষয়টি অর্থ সচিবকে জানালে পদত্যাগে বাধ্য হন ফরমানুল ইসলাম। পরবর্তীতে জায়গা তহবিল থেকে 100 কোটি টাকা পায় তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্প। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, সব কোম্পানির সঙ্গে যুক্ত সালমান এফ রহমান। শেয়ার বাজার কারসাজিতেও সালমান এফ রহমানের নাম সবার আগে। নামে বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তিনি শেয়ার কারসাজি করেছেন। বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটি রিপোর্টে তার নাম এলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে। ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছ থেকে সালমান এফ রহমানের টাকা তুলে নেওয়ার সর্বশেষ মাধ্যম হচ্ছে বন্ড। 2021 সালে সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় 3000 কোটি টাকা তুলে নিয়েছেন বেক্সিমকো গ্রুপ। পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে 2020 সালে করোনাকালে প্রতিটি ব্যাংকে 200 কোটি টাকা করে সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করেছিল। কিন্তু ব্যাংকগুলোকে তিনি এই টাকা সুকুকে বিনিয়োগ করতে বাধ্য করেন। তখন বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়ে জানায় ব্যাংকগুলো এই টাকা সুকুক বন্ডেও বিনিয়োগ করতে পারবে। ব্যাংকগুলো শেয়ার বিক্রি করে বন্ড কেনার নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। মাত্র 6 মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক প্রায় 1200 পয়েন্ট কমে যায়। বন্ড কিনতো সালমান এফ রহমান আবারও বিভিন্ন ব্যাংকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। জানা গেছে 2010 সালে শেয়ার বাজার কারসাজি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে সালমান এফ রহমানের নাম। তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে 2021 সালে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রভাব খাটিয়ে ওই সময়ে বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার পাস করিয়ে নেন তিনি। এই শেয়ারের মাধ্যমে প্রিমিয়াম সহ 410 কোটি টাকা সংগ্রহ করেন। একই সময়ে শাইনপুকুর সিরামিকের মাধ্যমে 286 কোটি টাকা এবং বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে 635 কোটি টাকা সংগ্রহ করেন। 2013 সালের আইএফআইসি ব্যাংকের টাকায় নেপালের লোকসানি প্রতিষ্ঠানের 10 টাকার শেয়ার 75 টাকায় কেনেন তিনি। এই প্রক্রিয়ায় সেখানে 125 কোটি টাকা পাচার করা হয়। 2011 সালে ভুয়া কাগজপত্রে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে 1000 কোটি টাকা সংগ্রহ করেন। 1996 সালে শাইনপুকুর সিরামিক ও দোহা সিকিউরিটিজের কেলেঙ্কারি সংক্রান্ত মামলার আসামি সালমান এফ রহমান। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছে 900 কোটি টাকা। 2006 সালের মাঝামাঝি সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক বিক্রির প্রক্রিয়া শুরু করে প্রাইভেটাইজেশন কমিশন। দরপত্রে অংশ নিয়ে সৌদি যুবরাজ প্রিন্স বন্দর বিন মোহাম্মদ আব্দুল রহমান আল সৌদ রূপালী ব্যাংকের 93% শেয়ারের জন্য $45 কোটি মূল্য প্রস্তাব করেন। বিক্রির গুঞ্জন শুরু হতে না হতেই রূপালী ব্যাংকের প্রতিটি শেয়ার 400 টাকায় কেনেন সালমান এফ রহমান। পরবর্তীতে জানা যায় এই নামে কোনো সৌদি যুবরাজ নেই, অর্থাৎ এক ব্যক্তিকে ভুয়া সৌদি যুবরাজ সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজানো হয়। তখন রূপালী ব্যাংকের শেয়ার দাম 3400 টাকায় উন্নীত হয়। জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের শেয়ার থেকে 900 কোটি টাকা হাতিয়ে দেন সালমান। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।